সুপ্রিয় দর্শক, সবাইকে আবারও শুভেচ্ছা, স্বাগতম। ইতিমধ্যে প্রধান উপদেষ্টা থেকে শুরু করে পররাষ্ট্র উপদেষ্টা গতকাল বলেছে বাংলাদেশের সীমান্ত এখন অন্য রাষ্ট্রের হাতে। ঠিক আজকে আবার রেজওয়ানা মন্তব্য করেছে বাংলাদেশ তার মানচিত্র নতুনভাবে আঁকতে হতে পারে রিজওয়ানা হাসান। তো এখানে আবার আজকে প্রধান উপদেষ্টা ইউনূস আরো একটা মন্তব্য করেছে, সেটা হলো যুদ্ধের প্রস্তুতি নেওয়ার জন্য আহ্বান করেছেন। ভারত পাকিস্তান যুদ্ধ হলে আমাদেরও প্রস্তুতি থাকতে হবে, তিনি তেমনটাই বলেছেন। তো এখন প্রশ্ন হলো, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, আতঙ্কিত হওয়ার বিষয়, সৈয়দ রেজওয়ানা হাসান যেটা বলেছেন বাংলাদেশের মানচিত্র নতুন করে আঁকতে হতে পারে, কি একটা ভয়ঙ্কর কথা, সার্বভৌমত্বের প্রতি আঘাত। আসলে এটার বলার অপেক্ষা রাখে না। তো আমি এখন একটু সাংবাদিক জয় আহমেদের কাছে যাব, আপনার কাছে জানতে চাইবো যে বাংলাদেশের মানচিত্র সত্যি কি নতুন করে আঁকতে চলেছে, আপনি যদি একটু বলতেন। আপনার হচ্ছে যে এই জুলাই বিপ্লবটা মূলত হয়েছে কিছু কন্ডিশনকে দিয়ে আর কি। যে সরকারটা গঠিত হয়েছে ইউনূসের নেতৃত্বে, তারা যে আপনার একটা মেটিকুলাস প্ল্যানের মাধ্যমে রাষ্ট্রকে বিক্রি করে দিয়ে এসে ক্ষমতায় বসেছে, সেগুলো এখন বাস্তবায়ন হচ্ছে। এটা নতুন কোনো ইস্যু না, এটা তাদের সাথে লিখিত চুক্তি যে ইউনূস সরকারকে ক্ষমতায় বসানোর উদ্দেশ্য ছিল যে কি কি কাজ ইউনূসকে করতে হবে, সেই কন্ডিশন দিয়ে ইউনূস আসলে ক্ষমতায় বসেছে। তো সেইগুলো আপনার আরেকটা বিষয় বলেন বলেন। তো সেখানে এই যে আজকে আপনার করিডোর দেওয়া আপনার ইয়াকে আরাকানকে, বা আজকে আপনার এই যে পররাষ্ট্র উপদেষ্টা যে কথাগুলো বলেতেছে, মানে এটা হচ্ছে যে ওই কর্মকাণ্ডগুলো অলরেডি শুরু হয়ে গেছে, ঠিক আছে। তো এখন যুদ্ধের প্রস্তুতি নেওয়ার কথা বলা হয়েছে যে তারা এগুলো বাস্তবায়ন করতে যাইয়া যদি কোনো মানে বাংলাদেশের জনগণ যদি প্রতিরোধ গড়ে তোলে বা আপনার অন্য কোনো দেশ এটার মধ্যে হস্তক্ষেপ করে, তাকে প্রতিরোধ করার জন্য আমি একটু কথা বলতে চাই যে আপনি জানেন না যে গত ৮ মাসে পাকিস্তান থেকে প্রচুর পরিমাণ অস্ত্র অবৈধভাবে বাংলাদেশে ঢুকেছে, এবং সেই অস্ত্রগুলো হচ্ছে এই লাল বিপ্লবী যারা ছাত্র সমন্বয়ক তাদের জিম্মায় আছে। মূলত এই আজকের এই পরিস্থিতি তারা অস্ত্র এনে মজুদ করে। এবং আজকে আপনাকে একটু থামাই, আপনি একটু পরে আসছে আপনার কাছে আরো একটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হলো হিরো আলমকে বোধহয় আপনারা চিনেন, যে একটু আপনার কমেডি নাটক টাটক করে ইউটিউবে ভালো সবাই পরিচিতি পেয়েছে। হিরো আলম রাজনীতির কোনো কিছু বোঝার কথা না, সে পরপর দুটা স্ট্যাটাস দিয়েছে। সেখানে তিনি কি লিখেছে দেখেন, আরকান আর্মিকে যদি আওয়ামী লীগ আমলে করিডোর দেওয়ার কথা বলা হতো তাহলে বাংলাদেশে রোজ কিয়ামত লেগে যেত। ইউনূস আরকান আর্মিকে করিডোর দিয়ে দেশের সার্বভৌমত্বকে হুমকির মধ্যে ফেলে দিচ্ছে, অথচ এখন সুশীল, মোল্লা, মুন্সি সবাই চুপ। আজ দেশ প্রমাণিত একজন দেশপ্রেমিক শেখ হাসিনা বাংলাদেশ রক্ষায় মাথা নত করে নাই। তিনি যা যা বলেছিলেন তার কথাগুলো এখন সবই মিলে যাচ্ছে। আমি তার পরবর্তী স্ট্যাটাস আরেকটাতে আসি, একটু আগে স্ট্যাটাসটা দিয়েছে, সেখানে তিনি কি বলছে দেখেন। এখানে বলছে যুদ্ধ করার জন্য যুক্তরাষ্ট্র ইউনূসকে তিল তিল করে আলোচিত ব্যক্তি বানিয়েছে, নোবেল পুরস্কার দিয়েছে। আপোষ রাজি না হওয়ায় $50 মিলিয়ন খরচ করে শেখ হাসিনাকে সরিয়েছে। ইউক্রেনের জেলেনস্কির মতো সপেট সরকার বানিয়ে, পাপেট সরকার বানিয়েছে ইউনূসকে। আর মামার বেটা এখন যুদ্ধ করবে না, করতে দিবে না, এমন আশা করার কারণ নেই। পরিকল্পনা মতোই সব হচ্ছে। দেশের সার্বভৌমত্ব গেছে অনেক আগেই। এখন ইউক্রেন ও গাজার মতো বোমা বর্ষণ হবে পার্বত্য অঞ্চলে। 3 জেলা আরকান আর্মি, আরকানে আমেরিকান অস্ত্র চলবে। দ্বিতীয় ইউক্রেন হবে এই দেশ, তবেই না লাল বদরদের দ্বিতীয় স্বাধীনতা পূর্ণ হবে। আজকের বিবিসির খবরে বলা হলো ইউক্রেন যুদ্ধের পূর্ণ প্রস্তুতি নিচ্ছে। আশা করি এই যুদ্ধে জিতে গিয়ে ভারতও মিয়ানমার দখল করে হারিয়ে যাওয়ায় ভাই পাকিস্তানকে সাথে নিয়ে ইউনূস বিরাট এক রাষ্ট্র বানাবে। নাচো লাল বদর, নাচো বানরের মতো, বড়ই সৌন্দর্য। অর্থাৎ হিরো আলমের এই স্ট্যাটাসটা আমাকে খুব আশ্চর্যজনক করেছে। তিনি কিন্তু একটা সুন্দর উদাহরণ দিয়েছে। আপনারা জানেন জেলেনস্কি কিন্তু জোর করে ক্ষমতা মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের ইউরোপের ইন্ধনে বসেছিল এবং বিরোধী দলের নেতাদেরকে বন্দী করেছিল, যেটা তুলসি গ্যাবার্ড বলেছে, এবং সেখানে ইলেকশন দেয়নি যুদ্ধের কথা বলে, এবং মার্কিন যুক্তরাষ্ট্র এই যুদ্ধটা লাগিয়েছে রাশিয়ার সাথে। ঠিক এই উদাহরণটাই কিন্তু হিরো আলম দিয়েছে, পাপেট বানিয়েছে ইউনূসকে। তো আমি এখন একটু আতার হালদারের কাছে যাব। আতার হালদার, এই যে হিরো আলমের বক্তব্যটা,
যুগোপযোগী, যেটা আমরা এতদিন ধরে বলে আসছিলাম সেই কথাটাই বলেছে, যেটা আজকে সৈয়দ রেজওয়ানা নতুন করে যে জিনিসটা বলল, আশঙ্কার কথা, বাংলাদেশের ম্যাপ নতুন করে আঁকা হবে, আসলে এর ভিত্তি কতটুকু আপনি যদি বলেন। ধন্যবাদ আপনাকে। আমি সবচেয়ে প্রথম আশ্চর্য হয়েছি যে হিরো আলমের মতো লোক এরকম ভাবে বুঝতে পেরেছে এবং এরকম সুন্দরভাবে গুছিয়ে একটা স্ট্যাটাস দিয়েছে। আমি হিরো আলমকে আসলে যতটা অশিক্ষিত বা যতটা গাইয় মনে করতাম, তার চেয়ে অনেক বেশি স্মার্ট কিন্তু সে তার লেখার মাধ্যমে সে প্রকাশ করেছে। এবং সে আজকে কিন্তু পরিষ্কার করেছে যে এই লাল বদররা কতটা মূর্খ এবং কতটা নতজানু এবং এরা কত বড় ফালতু, এই জিনিসটা কিন্তু আজকে প্রকাশ পেয়েছে। হিরো আলমের মতো ছেলে যেখানে বুঝতে পেরেছে যে বাংলাদেশকে নিয়ে ছেলে খেলা হচ্ছে, বাংলাদেশকে বিক্রি করা হয়েছে এবং বাংলাদেশের মানচিত্র নতুন করে লেখা হবে, এটা রেজওয়ানার আজকের বক্তব্য সে দিয়েছে। কিন্তু আপনি যদি দেখেন 5ই আগস্টের পরে সেন্ট মার্টিন দিয়ে কিন্তু কার্যক্রম তাদের শুরু হয়েছিল। বাইডেন চলে যাওয়ার পরে তারা একটু স্টপ দিয়েছিল যে পরবর্তী সরকারের সাথে কোনো চেঞ্জ হয় কিনা। আসলে সেখানে পররাষ্ট্রনীতিতে চেঞ্জ হয় না, বা এই টোপটা আবার ট্রাম্পকে খাওয়ানো হয়েছে যে এখানে তোমাদেরই অবস্থান হবে, সুতরাং তুমি আমাদের সাথে থাকো। এবং সেটা যখন তারা এনশিওর করেছে তখন তারা এই প্রক্রিয়াটা ডেডিকেটলি করার চেষ্টা করেছে এবং যত দ্রুত সম্ভব এই বাংলাদেশকে আমেরিকার হাতে তুলে দিয়ে এই আমেরিকার একটা পাপেট সরকার, পাপেট দেশ এটা বানিয়ে এই বাংলাদেশকে ধ্বংস করে তলাবিহীন ঝুরি করে এই সরকার, এই ইউনুস পালাবে বা এই ইউনুস যাবে বা এই উপদেষ্টা পরিষদ এখান থেকে ভাগবে, এছাড়া কোনো বিকল্প নাই। এই বাংলাদেশের মানুষ যত দ্রুত বুঝবে এটা এবং যত দ্রুত প্রতিরোধে নামবে তত দ্রুত এই বাংলাদেশের মঙ্গল হবে, আদারওয়াইজ বাংলাদেশের কোনো মঙ্গল নাই। হিরো আলম আজকে আমি তাকে স্যালুট দিতে হয় যে সে এই এরকম একটা স্ট্যাটাস দিয়েছে। তার মতো লোক এরকম একটা স্ট্যাটাস দেওয়ার পরে আমি মনে করি বাংলাদেশের একটা আবাল বৃদ্ধ বনিতা, একটা বলদ, তারও বোঝা উচিত যে এই জঙ্গি, এই ইউনুস, এই জঙ্গি রেজওয়ানারা কি চাচ্ছে। এরা দেশদ্রোহী এবং এরা দেশকে বিক্রি চাচ্ছে। এরা ধন্যবাদ আতার সাহেব, আপনাকে আবার আসবো আপনার কাছে। আমি এখন জয় আহমেদের কাছে যাব। আজকে ইউনুস যে কথাটা বলেছে, যে কারণে যুদ্ধের প্রস্তুতি রাখতে বললেন, ভারত পাকিস্তান যুদ্ধ হলে আমাদেরকেও যুদ্ধের প্রস্তুতি রাখতে হবে, তাহলে এই যুদ্ধের প্রস্তুতিকে আমরা কি পাকিস্তানের পক্ষ হয়ে ভারতের সাথে যুদ্ধ করব? আপনার কাছে এই প্রশ্নটা। জয় আহমেদ, তাড়াতাড়ি শুরু করুন। এখানে তো আপনার কাশ্মীরে জঙ্গি হামলার পরে সরকার যে ফেসবুক স্ট্যাটাস দিয়েছিল, সরকার কোনো প্রতিবাদও দেয় নাই নাকি? এই কাশ্মীরি হামলার যে প্রেক্ষাপট সেটার সাথে এই বর্তমান ইউনুস সরকার জড়িত এবং এরা মানে এখন বাংলাদেশকে একটা ইনকলাব মঞ্চ বানিয়ে পাকিস্তানকে সমর্থন দেওয়ার জন্য মূলত প্রস্তুতি নেওয়ার জন্য বলা হয়েছে। ভারতের বিরুদ্ধে যখন পশ্চিম পাকিস্তান যুদ্ধ করবে, তৎকালীন পূর্ব পাকিস্তান বাংলাদেশ, ইউনুসের নির্দেশনা হচ্ছে এরাও হলো পাকিস্তানের পক্ষ হয়ে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবে। আচ্ছা, ধন্যবাদ, সুন্দর বলেছেন। ভারতের বিরুদ্ধে আমরা যুদ্ধ করব, সেক্ষেত্রে আমরা ভারতের একদম পেটের ভিতরে এরকম একটা বৃহৎ রাষ্ট্রের পাশে থেকে আমরা যদি যুদ্ধ পরিচালনা করি, হিরো আলম যেটা বলছিল যে গাজা হবে অর্থাৎ ইউক্রেন হবে বাংলাদেশ, সেটার সম্ভাবনাই আমরা দেখতে পাচ্ছি। তো এখন আমি জনাব আতার সাহেব আপনার কাছে জানতে চাইবো যে ঘটনাটা বাংলা অর্থাৎ সীমান্তের এখন সীমান্তের নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতে নাই এবং নতুন করে বাংলাদেশের মানচিত্র অঙ্কন হবে, সেটা আসলে কোন কোন অংশ নিয়ে বাংলাদেশের মানচিত্রটা হবে সংক্ষেপে যদি বলতেন। বাংলাদেশের যে অংশ হবে সেটা হচ্ছে যে একটা ম্যাপ অনেকদিন ধরে ঘোরাফেরা করছিল, আমরা বলতেছিলাম এবং ভারতের বিভিন্ন মিডিয়া বলতেছিল আমাদের উত্তরাঞ্চলে রংপুর থেকে যে মাথাটা আছে সেটা থাকবে না, আর এদিকে ফেনীর থেকে চট্টগ্রামটা থাকবে না, এবং বাদ দিয়ে হয়তো বাংলাদেশ ছোট্ট একটা রাষ্ট্র বা থাকতে পারে, কারণ যে প্রক্রিয়াতে চলছে একদিকে খ্রিস্টান রাষ্ট্র এবং খ্রিস্টান রাষ্ট্র আর এদিকে হচ্ছে ভারত, তার সেভেন সিস্টারকে এনশিওর করার জন্য অবশ্যই সে চিকেন নেককে এলিফ্যান্ট নেটে পরিণত করবে। এটা ছাড়া কোনো বিকল্প ভারতের খাতে নেই, যদি ভারতকে তার অখণ্ডতা রক্ষা করতে এবং ভারত সেটা করবে এবং সেটা করার জন্য তার যেটা থাকে সেটা সর্বোচ্চ। ধন্যবাদ, সুন্দর বলেছেন। প্রিয় দর্শক, আরো একটা বিষয় এখানে বলার অপেক্ষা রাখে না, এখন যে যুদ্ধের থমথম পরিস্থিতি, এই পরিস্থিতি যদি আমরা একটা বিচ্ছিন্নতাবাদী গ্রুপকে সমর্থন দিতে যাচ্ছি, আরাকান আর্মিকে, ইউনুস বলেছিল 1,80,000 রোহিঙ্গাকে ফেরত নিবে, বরঞ্চ গতকাল দেখলাম 1,13,000 রোহিঙ্গা নতুন করে বাংলাদেশে ঢুকে পড়েছে, তার মানে আরাকান আর্মি একজন রোহিঙ্গাকেও ফেরত নিবে না। আমরা সেই বিদ্রোহী গোষ্ঠীকে সমর্থন দিয়ে আমরা চায়না এবং মায়ানমার সরকারের রসনদলে পড়তে যাচ্ছি, ফলে এখানে চায়না মায়ানমার যদি একটা বোমা ফেলে তাহলে বোমা ফেলতে তাকে আক্রমণ করে বাংলাদেশের বলার কোনো কিছু থাকবে না, কারণ আমরাই আগ বাড়িয়ে আমেরিকার কথা শুনে জুন্টা সরকারের বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছি।
যেটা মূলত চায়না এবং মায়ানমারের বিরুদ্ধে যাবে, এবং ইউনূসকে পাপেট বানিয়ে যুক্তরাষ্ট্র সেই কাজটাই করতে যাচ্ছে, কিন্তু মাঝখান দিয়ে ব্যাটল ফিল্ড হয়ে যাবে বাংলাদেশ, বাংলাদেশের ভূমি বারুদের গন্ধে আবার বারুদের গন্ধে ছড়িয়ে পড়বে, মানুষ মারা যাবে, না খেয়ে মরবে, দুর্ভিক্ষ লাগবে, অর্থাৎ ইউক্রেন গাজার মতো পরিস্থিতি হবে। আমরা চাই সেখান থেকে উত্তরণ যত তাড়াতাড়ি সম্ভব ইউনূসকে এই দেশ থেকে বিতাড়িত করতে পারলে হয়তো এই যাত্রায় রক্ষা করাটা সম্ভব হবে, জাতিকে বাঁচানো সম্ভব হবে। সুতরাং আপনারা আওয়াজ তুলুন এই জাতিকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্য। অতিথিবৃন্দ আপনাদেরকে ধন্যবাদ, প্রিয় দর্শক আপনাদেরকে ধন্যবাদ সাথে থাকার জন্য। আবারও কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে।